brought to you by V-Guard. গার্ডেনব্রিজ বিরাটি বৈদ্যবাটির পর এবার কোন্নগরের নবগ্রামে পাঁচিল চাপা পড়ে দুজনের মৃত্যু। নবচক্রপাড়ায় নির্মীয়মান বহুতলের পাঁচিলের পাশে মাটি তোলার সময় অঘটনটি ঘটে। যে ছবি আপনারা দেখছেন, পাঁচিল ধসে দুজনের মৃত্যু হয়। নির্মাণ কাজ চলার সময় অঘটন, আবাসন তৈরির জন্য মাটি কাটার সময় বিপত্তি। ছবি আপনারা দেখছেন, বহুতলের নির্মাণ কাজ চলার সময় পাঁচিল ধসে দুজনের মৃত্যু। আশিক ইনসান প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আরো ডিটেলে জানাতে পারবেন। আশিক, দেখো রুমেলা, তোমাকে জানিয়ে রাখবো যে নবগ্রাম পঞ্চায়েতের নবচক্রপাড়া সেই পাড়ায় একটি নির্মীয়মান বহুতলের কাজ চলছিল। সেই ভিত খোঁড়ার কাজ চলছিল। সেই সময় ভিতের পাশে থাকা পাঁচিল, সেই পাঁচিল ভেঙে দুজন শ্রমিকের মৃত্যু হয়। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়, শ্যামল দাস নামে একজনের মৃত্যু হয় এবং তারপরে আহত হয়, সেই সময় আহত হয় দুজন এবং তাদের মধ্যে একজনকে কলকাতা স্থানান্তরিত করার সময় পথেই তার মৃত্যু হয়। তার নাম সোনা শীল, যেমনটা আমরা জানতে পারছি। তবে এই ঘটনার পরে কিন্তু স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন। অনেকেই বলছেন যে সময় কাজ হচ্ছিল সেই সময় কোনো রকম কোনো নিরাপত্তা ছিল না, ওই শ্রমিকদের কোনো রকম নিরাপত্তা না দিয়েই কাজ করছিল এবং এরপরেই কিন্তু যারা স্থানীয় রয়েছেন তারা ক্ষোভে ফেটে পড়ে এবং তারপরে কিন্তু একটা রাজনৈতিক তরজাও শুরু হয়ে গেছে ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে। বাম এবং বিজেপি বিরোধী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এই যে কাজ চলছিল এই বহুতল নির্মাণ, আসলে গার্ডেনব্রিজ বিরাটি কোন্নগর একের পর এক এই যে ঘটনা ঘটছে তার দায় কার? প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন শুনুন। ফ্ল্যাট নির্মাণের কাজ চলছিল, তো সেই সময় আমরা বাড়ির ভিতরেই ছিলাম। হঠাৎ করে প্রচণ্ড জোর চিৎকার চেঁচামেচি এবং সেটা অনেক লোকের চেঁচামেচি। অনেকজনই কাজ করছিলেন, তাদের মধ্যে বাকিরা উঠে গেছিলেন। একজনের বোধহয় পায়ে লেগেছে আর আরেকজন আপনার ওই একদমই মানে ওর গায়ের ওপর পাঁচিলটা পড়াতে উনি একদম চাপা পড়ে গেছেন। আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, দিন দুয়েক আগেই আরামবাগের যিনি প্রার্থী মিতালি বাগ তৃণমূলের জনসভা করছেন, সেখানে কর্মীদের তিনি বার্তা দিচ্ছেন, আমাকে দেখে নয় আমাদের প্রতীক দেখে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে ভোট দিন। এবং তারপর যে চাপানো তো শুরু হয়েছিল। কি বলতে চাইছেন মিতালি বাগ? আসলে গোষ্ঠীদ্বন্দ্ব যে সেখানে আছে, কোথাও কি তিনি তাতেই মান্যতা দিচ্ছিলেন? আবারও সেই অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার আরামবাগ লোকসভা কেন্দ্র, দলাদলি রুখতে বারবার হাতজোড় করছেন তৃণমূল প্রার্থী মিতালি বাগ। প্রশ্ন এটাই, কোন দল কি তাতেও থামছে? মিতালির সমর্থনে মিটিং মিছিল করলেও সেভাবে দেখা যাচ্ছে না নিচুতলার কর্মীদের। রাগ অভিমান ঠেকাতে দিন রাত প্রচার, বৈঠকেও কাজ হচ্ছে না। কেন এত মান অভিমান? মুখ খুলতে নারাজ নিচুতলার কর্মীরা। জোড়া ফুল তো আমি বলবো, আমি প্রচারে বেরিয়েছি তৃণমূল জোড়া ফুল। মিতালি বাগকে ভোটটা দেবে না, জোড়া ফুলকে ভোটটা দেবে। মিতালি বাগ অ্যাজ একটা ম্যান, মিতালি বাগ একটা মানুষ, একটা নাম মাত্র, একটা মানুষ মাত্র। তৃণমূল জোড়া ফুল আমার প্রচারই তো, আমার কেন, আমাদের প্রচারটাই তো হবে তৃণমূল জোড়া ফুল। আমাদের সিম্বল কি? আমার সিম্বলটাকে তুলে ধরতে হবে। তাই বলে এটা কেউ যদি ভেবে থাকে মিতালি বাগ তার নিজের পরিচয়কে ঢেকে রাখছে, নিজেকে নামিয়ে দিয়েছে, সেটা তো তাদের সমস্যা, এটা তো আমাদের সমস্যা নয়। এটা মনে হয় আমাদের সমস্যা, মনে এটা তাদের সমস্যা। আমি বলি মিতালি বাগকে নয়, দলাদলি নয়, রাজনীতি নয়, দুর্নীতির পথকে পাথেয় করো নয়, আপনারা জোড়া ফুল চিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন, মিতালি বাগকে নয়। আপনার সাথে আমার মনোমালিন্য থাকতেই পারে, হতেই পারে। মিতালি বাগকে আপনারা পছন্দ নাই করতে পারে, হতে পারে মিতালি বাগ আমার পছন্দ নয়, আমার হওয়ার ইচ্ছে ছিল, হয়তো আপনার হওয়ার ইচ্ছে ছিল, ওনার হওয়ার ইচ্ছে ছিল, হতেই পারে। সেই জায়গাটা ভুলে যান, মিতালি বাগকেও ভুলে যান। কেউ নয় মিতালি বাগ, হাত জোড় করে অনুভব করতে সবাই, শুধু জোড়া ফুল চিহ্নে ভোটটা দেন। সে তো মিতালিকে তো হাত জোড় করেই তো বলতে হবে যে আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করে পাঠিয়েছে। আর দ্বিতীয়ভাবে যে আমি 42টা কেন্দ্রীয় প্রার্থী, আমরা হচ্ছি তার প্রতিনিধি। দিদি তো বলে, আমরা তো সবাই জানি দিদি কি, আমরা সবাই জানি যে প্রার্থী মানুষও দিদিকে দেখেই ভোটটা দেয়। আমরা হচ্ছি তার কাজ করার জন্য কর্মী, আমরা তার প্রতিনিধি। তাই মিতালি হচ্ছে আমাদের সেই প্রতিনিধি আছে।
এই কোন্দল কাটা কেন কিছুতেই সরানো যাচ্ছে না? কিসের এত রাগ, কিসের এত অভিমান, কেন মুখ খুলছেন না নিচুতলার কর্মীরা? এই নিয়ে আমরা কিছু রাজনৈতিক প্রতিক্রিয়া পেয়েছি। কি বলছে সিপিএম, কি বলছে বিজেপি? শুরু। যেভাবে দুর্নীতির সাথে ভাইপো যুক্ত আছে বা কর্মীরা যুক্ত আছে, একদম ব্লক লেভেল, পঞ্চায়েত লেভেল থেকে একদম রাজ্য স্তর পর্যন্ত যেভাবে দুর্নীতি আছে, কোনো এখানে কাজ করবে না। কোনো মমতা ব্যানার্জির কথা মানুষ বুঝে গেছে যে অ্যাকচুয়ালি এই দুর্নীতির টাকা একদম সিএম পর্যন্ত যাচ্ছে। জন্মলগ্ন থেকে দলটা তৈরি হয়েছে দুর্নীতিগ্রস্তভাবে। ওদের গোষ্ঠী আছে কি নেই সেটা ওরা জানে। আসলে ওদের পয়সা যে বকরা পায়, দুই দলের মধ্যে ওদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব, কে কম পেলো কে বেশি পেলো এই নিয়ে আমাদের দেখার দরকার নেই। সাধারণ জনগণ আসলে ওদেরকে সরিয়ে দিতে চাইছে। এটা নেই, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার তাই না? গ্যাম্বলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে ভি গার্ড দিয়ে সুরক্ষিত রাখুন। ভি গার্ড, ইন্ডিয়াস নাম্বার 1 স্টেবিলাইজার। খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের সঙ্গে ব্যবসায়ীর বাগবিতণ্ডা। খানাকুলের রাজহাটি বাজারে তুলকালা, ঠেলাঠেলি ও চরমারার সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে ভাইরাল সিসিটিভি ফুটেজকে কেন্দ্র করে শোরগোল। সেই ছবি আপনারা দেখছেন, যেখানে ভোটের মুখে যে ভিডিও ভাইরাল হয়েছে, বিজেপি বিধায়কের সঙ্গে ব্যবসায়ীর বচসা। আর এদিকে শুভেন্দু অধিকারীর পর তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে নিশানা বিজেপি প্রার্থী অর্জুন সিং এর। তার হুঁশিয়ারি, যেভাবে নিয়োগ দুর্নীতি হয়েছে তাতে খুব শীঘ্রই পার্থ ভৌমিককে তিহারে জেলে বসে ভোটে লড়তে হবে। গারুলিয়ার লেনিন নগরে ভোটের প্রচারে গিয়ে অর্জুন বলেন, সন্দেশখালী থেকে নৈহাটি সব জায়গাতেই দুয়ারে সিবিআই আসবে। শুনুন বক্তব্য। পাহাড়ে যে নিয়োগ দুর্নীতি হয়েছে তার জন্য দেখেছেন পার্থ ভৌমিকের সুনামধন্য পার্থ ভৌমিক, উনি নাকি আর্টিস্ট, উনি নাকি কি তারও নাম হয়েছে। খুব শীঘ্রই দেখবেন উনি আবার তিহাড় জেল থেকে বসে ইলেকশন লড়বেন, কৃষ্ণ যেরকম লড়াচ্ছেন ইলেকশন। আর এদিকে দিলীপ ঘোষ, তিনি কি বলছেন? যতই সমালোচনার ঝড় উঠুক না কেন, তিনি থামতে একেবারে নারাজ। নিত্য নতুন মন্তব্য রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির। এবার গুড় বাতাসার পাল্টা দেওয়াই দিলীপের গুড় ছোলা। তিনি জানান, সকালে ব্যায়াম করে গুড় ছোলা খেয়ে কাজে লেগে পড়ব। গুড় ছোলা কি তাহলে পাল্টা দেওয়াই? প্রশ্ন উঠতে শুরু করেছে। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপের জবাব, পাল্টা তো জনগণ দিয়েছে, তারা কোথায় দেখে নিন। বিজেপি জনগণের মনোবল বাড়াতে চায়, জনগণের মনোবল না বাড়লে সমাজ তো এগোবে না। আমরা নিজের শক্তি বাড়াবার জন্য খাই, লোককে দেখাবার জন্য নয়। তো সকালবেলা এক্সারসাইজ, তারপরে গুড় ছোলা খেয়ে এবার লেগে পড়বো, সারাদিন রোদ্রে ঘুরবো। এটা কি গুড় বাতাসার পাল্টা? কি এটা পাল্টা? তো পাবলিক দিয়েছে, তারা কোথায় আছে এখন দেখে নিন। আমরা জনগণের শক্তি বাড়াতে চাই, জনগণের সংগঠন, জনগণের মনোবল বাড়িয়ে, আর তারা না বাড়লে সমাজ এগোবে না। আজকে তাদেরকে দুর্বল কমজোর রেখে ভয় দেখিয়ে যে রাজনীতি চলছে, তার পরিবর্তন হবে। দিলীপ ঘোষ যে গুড় ছোলার দাওয়াই দিয়েই থেমে থেকেছেন তা নয়, তিনি হুঁশিয়ারি দিচ্ছেন, কেউ গ্রাম ছাড়া করলে রাজ্য ছাড়া করব। তৃণমূল কর্মীদের সরাসরি হুমকি দিচ্ছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। আর তার পাল্টা কি বলছেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ, শুনব। किसी आदमी के बारे में वो किसी का टांग तोड़े या किसी कुछ बोलता है, मेरे पास पागल लोगों के लिए टाइम नहीं है। पागल की ना बोले और छागल की ना खाए, क्योंकि हम उनकी तरह अभद्र नहीं है। हमको मेरे घर में संस्कार सिखाया गया है और हम संस्कार से रहते हैं और संस्कार की बातें करते हैं, उनकी तरह अभद्र बात नहीं करते। ভোটবঙ্গে বাগযুদ্ধের পাশাপাশি হিংসাও চলছে, বেলাগাম হিংসা। পূর্ব মেদিনীপুরে ভোট হিংসা, বারিশদায় বিজেপির পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ, বিজেপি কার্যালয়ে ভাঙচুর, বিজেপি কর্মীর বাইক জ্বালিয়ে দেওয়ার অভিযোগ, স্থানীয় এক দর্জির দোকানেও আগুন লাগানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। এমনই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। দলীয় পতাকাগুলোকে ছেঁড়া হয় এবং পার্টি অফিস এবং আমাদের একজন প্রাক্তন শক্তি কেন্দ্রের প্রমুখ, তার বাইককে টেনে এনে এখানে পুড়িয়ে দেওয়া হয়।
আগুন ধরিয়ে দেওয়া হয়। তৎসঙ্গে আমাদের একদম স্থানীয় মানে সাধারণ মানুষ তার দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। তৃণমূলে যারা হারমাত গুন্ডা বাহিনী মুখে গামছা বেঁধেছে রাত্রিতে প্রায় এই জায়গাটা হয়, মানে এই বুথটাতে প্রত্যেকবারই হচ্ছে। এই জায়গাগুলো পঞ্চায়েত ভোটে ছাপা করেছে, ছাপা করে জিতেছে। এরপরে তারা এই রাত্রিতে তারা আসে মুখে গামছা বেঁধে, তো আমরা কিছু না হলে জানতে পারি ওটা টিএমসির লোক। মানুষ তাদের সঙ্গে নেই, তাদের সঙ্গে শুধু পুলিশ এবং কয়েকজন হারমাদ আছে। তো সাধারণ মানুষ এর যোগ্য জবাব ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে, বুলেট নয় ব্যালটের মাধ্যমে তার যোগ্য জবাবটা দেবে। আর এদিকে ভোটের মুখে ফের উত্তেজনা সন্দেশখালীর হাটগাছায়। বিজেপি নেতা সুব্রত মণ্ডলের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব, বাড়ি ও আলাঘরে আগুন। সেই ছবি আপনারা দেখছেন, বিজেপি নেতার বাড়ি আলাঘরে কিভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়। আলটিমেটলি তো লক্ষ্য কি? অবাধ এবং শান্তিপূর্ণ ভোট। প্রথম দফায় সব বুথে বাহিনী মোতায়েনের পরিকল্পনাটাই রয়েছে। সূত্রের খবর, কোচবিহারে 112 কোম্পানি, আলিপুরদুয়ারে 63 কোম্পানি, জলপাইগুড়িতে 44 কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে। Come, come, my love, please don't say no, baby. Come, 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 my love. V-Guard-এর এয়ার কুলার্স, এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। V-Guard এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। রাজ্যপাল সংঘাতে নয়া মোড়। রাজ্যপালকে আদালত অবমাননা মামলা, হুঁশিয়ারি রাজ্যে। রাজ্যপালের পদক্ষেপ আদালত অবমাননার শামিল। মামলা করার অধিকার রাখে রাজ্য। উপাচার্য নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসুন। নতুন করে কোনো উপাচার্যকে নিয়োগ করলে বাতিল করুন। রাজভবনকে চিঠি বিকাশ ভবনের। আর এবার আপনাদেরকে যা জানাবো, রাজ্যপাল সংঘাতে নয়া টুইস্ট। আচার্য নিযুক্ত উপাচার্যের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শিক্ষা দপ্তরের। বিএড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত কমিটি গড়ল শিক্ষা দপ্তর। ডিটেলে জানাবেন সুমন মহাপাত্র রয়েছেন টেলিফোনে। সুমন, দেখো, বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতি খারাপ হচ্ছে রাজ্যপাল সংঘাতের জেরে। শিক্ষা দপ্তর একটা পদক্ষেপ করলে পাল্টা একটা পদক্ষেপ রাজভবনের তরফ থেকে আসছে। এক্ষেত্রে শিক্ষা দপ্তর বিএড বিশ্ববিদ্যালয়, অর্থাৎ যেটা বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি, সেই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করেছে, যেখানে বলা হচ্ছে তার অন্তর্গত কলেজ বিল্ডিং এর অপব্যবহার, নতুন কোর্স চালু করা, নন অ্যাটেন্ডিং বিএড কোর্স ইত্যাদি ইত্যাদি প্রভৃতি বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত কমিটি করা হয়েছে। 1 সদস্যের তদন্ত কমিটি, প্রাক্তন উপাচার্য একজন তদন্ত করবেন। পাল্টা উপাচার্য তিনি এই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন। তিনি বলছেন যা ভিত্তিহীন। অর্থাৎ বলা চলে এই রাজ্যপাল সংঘাতে উপাচার্যরা এবার অংশগ্রহণ করতে শুরু করলেন। ধন্যবাদ। আজ খুশির ঈদ, আর সেদিনই সৌজন্যের এক ছবি ধরা পড়ল দিলীপের প্রচারে, দিলীপ ঘোষের প্রচারে। ভাতারে ভোট প্রচারে যাওয়ার পথে দিঘির পারে তৃণমূলের অনুষ্ঠানে ঢুকে পড়েন দিলীপ ঘোষ। সেখানে ঈদের অনুষ্ঠানের জন্য জলছত্রের আয়োজন করে বাঘার 2 নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেস। সবাইকে ঈদের শুভেচ্ছা জানান দিলীপ বাবু। আমাকে এসে ডাকলেন, আমাকে সর্বক্ষেত্রে আমি খেলাম বলে বসুন। ওদের ক্যাম্পে গিয়ে বসলাম, শুভেচ্ছা বিনিময় করলাম, কোলাকুলি করলাম এবং বললাম, ভাষণও দিলাম ওদের মাইকে, যে সম্প্রীতির যে ঈদ, ভালোবাসার ঈদ, এবং আজকে গাজন, নীল, বাংলা নববর্ষ, রামনবমী আসছে, সমস্ত উৎসব যেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পালন হয়, এটা বলেছি। সৌজন্যের নজির কামারহাটিতেও। সুজন চক্রবর্তী, সৌগত রায়, তাদের সৌজন্য সাক্ষাৎ। দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়, সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী ঈদের অনুষ্ঠানে কাছাকাছি হাতে হাত মেলালেন 2 প্রার্থী। বুধবার প্রচারে বেরিয়ে ফুটবল খেলেছিলেন দিলীপ। আজ প্রচারে বেরিয়ে ক্রিকেট খেললেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর পঞ্চায়েতের দুর্গাপুরে প্রচারে বেরিয়ে ক্রিকেট খেললেন সুকান্ত মজুমদার। ছোটদের সঙ্গে ক্রিকেট খেলে ছোটবেলার স্মৃতি ফিরে এলো, জানালেন সুকান্ত। অনেকদিন পর ছোটবেলার স্মৃতি ফিরে এলো। এদের সময় এদের যা বয়স, এক সময় আমাদেরও ওরকম সেরকম বয়স ছিল, আমরাও খেলতাম, সবাই খেলেছি। সাংবাদিকরা কয়েকজন আছে যারা আমার সাথে খেলেছে এক সময়। তো ছোটবেলার স্মৃতিতে ফিরে যাওয়া। ক্রিকেট খেলতে কার না ভালো লাগে? এখনও খেলতে বললে হয়তো গোটা দিন খেলে যাব, খেলতে তো ভালোই লাগবে। হ্যাঁ, চেহারা বা মোটা হয়ে গেছে সেজন্য সময় শরীর সাথ দেবে না, কিন্তু মনটা তো চাই খেলতে। ব্রট টু ইউ বাই V-Guard।